তো আমাদের এই দুনিয়ায় আসলে কোনো কিছুই পার্মানেন্ট নয়, এমনকি আমাদের এই সবুজ শ্যামল সাজানো পৃথিবীও একদিন মহাপ্রলয়ের শিকার হয়ে ধ্বংস হয়ে যাবে। তো রিসেন্টলি আমি নক অ্যাট দ্য কেবিন মুভিটি দেখে নিলাম, আর এই মুভিটি 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি সাইফাই মুভি এবং মুভির মূল কাহিনী পৃথিবীতে মহাপ্রলয় কিংবা এন্ড অফ ওয়ার্ল্ডকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। মানে পৃথিবীরও যে একদিন শেষ দিন আসবে সেই মেসেজটি এখানে তুলে ধরা হয়েছে। তো আজকের এই গল্পটি শরীরের প্রত্যেকটি লোম দাঁড় করিয়ে দেবার কিংবা আমাদের এই পৃথিবীকে নিয়ে একটু ভিন্ন রকম চিন্তাভাবনা করানোর জন্য যথেষ্ট। সো হে গাইস, আমি আবির, আর অন্য কোনো কথা না বাড়িয়ে চলে যাই একেবারে মুভির প্রথমে। তো গল্পের প্রথমেই আমরা দেখতে পাই যে জঙ্গলের ভেতরে একটা ছোট্ট মেয়ে ঘাস ফড়িং টাইপের কিছু একটা ধরছে এবং সেটা একটি জারের ভেতরে একত্র করছে। ওয়েট, আগে ছোট মেয়েটার সাথে তোমাকে আগে পরিচয় করিয়ে দেই। আসলে আমাদের আজকের এই গল্পের মূল ক্যারেক্টার হিসেবে দায়িত্ব পালন করবে ছোট্ট এই মেয়েটি, আর এই মেয়েটির নাম হলো ওয়েন। তো ওয়েন তার প্যারেন্টসদের সাথে ছুটি কাটানোর জন্য এরকম একটা নির্জন চমৎকার জায়গায় কিছুদিন থাকবে বলে এসেছে। অন্যদিকে ওয়েনের প্যারেন্টস মানে তার গার্ডিয়ান বলতে আমরা দুজন গে কাপলকে দেখতে পাই, যেটা কিনা পশ্চিমা বিশ্বের মানুষের মধ্যে অহরহ দেখা যায়। মানে মেয়ে মেয়ে দাম্পত্য জীবন কন্টিনিউ করছে কিংবা দুজন ছেলে মিলে দাম্পত্য জীবন কন্টিনিউ করছে। তো এবারে ভাই তোমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে এরা দুজন যেহেতু ছেলে, তাহলে ওয়েন কিভাবে আসলো? আসলে ওয়েন যখন জন্মগ্রহণ করে তখন তার বাবা মা তাকে একটা ট্রাস্টে দান করে বা রেখে চলে যায় এবং ওয়েনকে তখন সেই গে কাপল অ্যারিক এবং অ্যান্ড্রো দত্তক নেয় এবং তাদের নিঃসন্তান হিসেবে লালন পালন করতে থাকে। আর এরা তিনজন যে একের সাথে বেশ খুশি, যেমনটা এদের আচার আচরণ দেখলেই বোঝা যায়। তো এবারে আর কি এরকম একটা চমৎকার নির্জন জঙ্গলের ভেতরে তাদের ছুটি বেশ ভালোভাবেই তারা এনজয় করছিল, কিন্তু ওয়েন সে একা একা তাদের রিসোর্টের আঙিনায় জঙ্গলে কিছু ঘাস ফড়িং কালেক্ট করছিল। তো তার কিছুক্ষণ পরেই ওখানে বিশাল দেহী একজন পালোয়ানের মতো লোক ওয়েনের দিকে এগোতে থাকে এবং আস্তে আস্তে তার কাছে চলে আসে। তো এই লোকটা আসলে কে বা কিসের জন্য গল্পের প্রথমেই এন্ট্রি নিয়ে বসেছে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তার আগে এই পালোয়ানের মতো লোকটার সাথে তোমাকে আগে পরিচয় করিয়ে দেই। তো এই লোকটার নাম হলো লিওনার্ড এবং সে কোথা থেকে এসেছে বা সে কোন পেশায় কর্মরত আছে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো লিওনার্ড ওয়েনের সাথে বেশ বন্ধুসুলভ ভাবে আচরণ করতে থাকে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে। লিওনার্ড তখন ওয়েনকে বলে যে তার নাম কি। সে তখন স্বাভাবিকভাবেই বলে যে তার নাম ওয়েন এবং সে অপরিচিত কারো সাথে কথা বলতে চায় না। মানে ওয়েন ছোট একটি বাচ্চা মেয়ে হতে পারে, কিন্তু অপরিচিত কারোর সাথে বেশি কথা বলা কিংবা তার পার্সোনাল বিষয়ে কোনো তথ্য না দেওয়াটাই যে ভালো সেটা সে ভালোভাবেই এইটুকু বয়সেই বুঝতে পারে। তো লিওনার্ড অনেকক্ষণ ওয়েনের সাথে কথা বলার পরেই এমন কিছু কথা তাকে বলতে থাকে যার কারণে ওয়েন কিছুটা ভয় পেয়ে যায় এবং ওখান থেকে পালিয়ে যায় তার গার্ডিয়ান মানে সেই গে কাপলের কাছে। আসলে লিওনার্ড কি সব কথা বলছিল যার কারণে ওয়েন এতটা ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। লিওনার্ড ওয়েনকে বলছিল যে পৃথিবী একদমই শেষ প্রান্তে এসে পৌঁছেছে, পৃথিবী হয়তো বা কিছুক্ষণ এরকম স্বাভাবিকভাবে থাকবে, তারপর এই পৃথিবীতে মহাপ্রলয় শুরু হয়ে যাবে এবং ওয়েনকেই নাকি এই মহাপ্রলয় থামাতে হবে, আর এটাও তার জীবনের বিনিময়ে। তো ওয়েন সে তো একটা বাচ্চা মেয়ে, সে এইরকম অস্বাভাবিক কথাবার্তা শুনলে সে তো ভয় পাবেই। ওয়েন তখন দৌড়ে গিয়ে তার পিতামাতা বা তার গার্ডিয়ানের কাছে চলে যায় এবং তাদেরকে বলে যে বিশাল দেহী একজন লোক তাদেরকে মারার জন্য এখানে ছুটে আসছে। ওয়েনের মুখে এই সব কথা শুনে সেই গে কাপল অ্যারিক এবং এন্ড্রো প্রথমে সিরিয়াসলি নেয় না। তারা দুজনেই তখন হাসাহাসি করতে থাকে যে এই জঙ্গলের ভেতরে অন্য কোনো মানুষ তো থাকার কথাই না, হয়তোবা ওয়েন ভুল দেখেছে এবং তারা ভাবতে থাকে যে এটা হয়তোবা ওয়েনের অতিরিক্ত ভিডিও গেম খেলার প্রভাবও হতে পারে। কিন্তু কিছুক্ষণ পরেই সেই গে কাপল অ্যারিক আর এন্ড্রো বেশ ভালোভাবে বুঝতে পারে যে এই ঘন জঙ্গলের ভেতরে তাদের রিসোর্টের আশেপাশে কিছু তো অস্বাভাবিক কর্মকাণ্ড ঘটছে। এটা ভাবতে ভাবতেই তাদের রিসোর্টের দরজায় কেউ একজন নক করে এবং জানালা থেকে বাইরে তাকালে দেখা যায় যে লিওনার্ড নামের সেই বিশাল দেহী লোকটা তাদের দরজা খোলার জন্য রিকোয়েস্ট করছে এবং সে বলছে যে তাদের সাথে সে নাকি সামনাসামনি কিছু আলাপ আলোচনা করতে চায় এবং এটা খুবই দ্রুত করতে হবে, তাদের হাতে সময় একদমই কম। তো লিওনার্ডের মুখে এইসব অযৌক্তিক কথাবার্তা শুনে অ্যারিক এবং এন্ড্রো বেশ ঘাবড়ে যায় এবং তারা তখন পুলিশকে কল করার জন্য চেষ্টা করে এবং বলে রাখা ভালো যে এই জঙ্গলের ভেতরে নেটওয়ার্ক সব সময় আনঅ্যাভেলেবল থাকে আর তারা যেন বাইরে কোনো কল করতে না পারে সেজন্য তাদের টেলিফোনের তারটিও লিওনার্ড এবং তার টিমের কিছু লোকজন মিলে সেটা বিচ্ছিন্ন করে দিয়েছে আগে থেকেই। তো এর ভিতরেই আমরা লিওনার্ডের সাথে আরো কিছু লোক দেখতে পাই এবং এদের মধ্যে একজনের নাম হলো রেডমন্ড, আরেকজনের নাম হলো সাবরিনা, আর তৃতীয় নম্বর মেয়েটির নাম হলো অ্যাড্রাইন। মানে তারা চারজন একই সাথে এখানে এসেছে, কিন্তু এই চারজন মিলে কিসের জন্য অ্যারিক এবং অ্যান্ড্রো এদের ছুটি খারাপ করছে বা করার জন্য চেষ্টা করছে, কিংবা এখানে তারা এক্স্যাক্টলি কিসের জন্য এসেছে সেটা এখন পর্যন্ত অ্যারিক, অ্যান্ড্রো কিংবা ওয়েন এরা কিছুই জানে
জানে না। তো এক পর্যায়ে তারা বাইরে থেকে দরজা খোলার জন্য অনেক রিকোয়েস্ট করতে থাকে কিংবা হুমকি ধামকি দিতে থাকে, কিন্তু এরিক এবং এন্ড্রু এরা তো বেশ ভয় পেয়েছিল, এরা তখন দরজা কিছুতেই খোলে না। অন্যদিকে লিওনার্ড এবং তার টিমের লোকজন দরজা ভেঙে এক পর্যায়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাই যে অ্যান্ড্রু এবং এরিকদের সাথে লিওনার্ডের টিমের বেশ লড়াই লেগে যায় এবং এক পর্যায়ে দু দলের লোকজনই আহত হয়ে যায়, কিন্তু এরিক এবং অ্যান্ড্রুকে লিওনার্ডের টিম চেয়ারের সাথে বেঁধে ফেলে। আসলে লিওনার্ড সে ছিল একজন পালোয়ানের মতো একজন লোক, তার সাথে লড়াই করে এই দুজন কিভাবেই বা জিতবে। তো এরিক এবং অ্যান্ড্রু চেয়ারের সাথে বাধা অবস্থায় ছিল এবং তাদেরকে বেঁধে ফেলার পর লিওনার্ড এবং তার টিমের লোকজন একে একে তাদের সামনে এসে পরিচয় দিতে থাকে। তো প্রথমে লিওনার্ড তাদের সামনে পরিচয় দিতে থাকে যে সে নাকি ফ্রান্সে থাকে এবং সে একটা স্কুল টিচার। তারপরে এসে পড়ে সাবরিনা এবং সে জানায় সে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় থাকে এবং সে একটা সরকারি হাসপাতালের নার্স। তো তৃতীয় নম্বরে পরিচয় দেয় অ্যাড্রিন। সে বলে যে সে একজন হাউসওয়াইফ এবং তার ঘরে ছোট্ট একটি মেয়ে রয়েছে এবং তাকে বাঁচানোর জন্য এবং এই দুনিয়াকে রক্ষা করার জন্য সে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে বা মরণ খেলায় অংশগ্রহণ করেছে। অন্যদিকে সবার শেষে রেডমন্ড নামের ছেলেটি, এবং এই ছেলেটি ছিল একটি ভিন্ন ধরনের, মানে আমরা যাকে একটু ঘাড়তারা টাইপের লোক বলে থাকি, ঠিক সেই রকম টাইপের ছিল এই লোকটি, মানে রেডমন্ড। রেডমন্ড বলে যে আমাদের হাতে সময় একদমই নেই, তাড়াতাড়ি তোমাদের জীবনের বিনিময়ে এই দুনিয়াকে বাঁচাতে হবে। তো রেডমন্ডের মুখে এই সব কথা শুনে টিম লিডার লিওনার্ড তাকে বলে যে তুমি যদি এদের সাথে এরকম ভাবে কথা বলো তাহলে এরা তো আমাদের কথাবার্তা ভালোভাবেই শুনবেই না, বরং এরা আরো ঘাবড়ে যাবে। তো সবার পরিচয় দেবার শেষে লিওনার্ড এনরিকদের সামনে মূল কথাটি পেশ করে, মানে বলে যে কেন তারা এখানে এসেছে, তাদের উদ্দেশ্যটা আসলে কি। লিওনার্ড তখন বলে যে পৃথিবী কিছু মুহূর্ত পরেই ধ্বংস হতে চলেছে, তাদের হাতে একদমই সময় নেই এবং প্রকৃতি এরিক, অ্যান্ড্রু এবং ওয়েনকে এই তিনজনকেই বেছে নিয়েছে যে এই তিনজনের ভেতরে যে কোনো একজনের জীবন কোরবানি দিয়ে দিতে হবে, তাহলেই নাকি এই পৃথিবীকে বাঁচানো সম্ভব হবে। তো ইন্দ্র এখানে লিওনার্ডের মুখে এই সব কথা শুনে বেশ রেগে যায়, আর এরকম অযৌক্তিক কথাবার্তা শোনার পরে সে বেশ ঘাবড়ে যায়। মানে পৃথিবী কেনই বা ধ্বংস হবে আর পৃথিবীকে বাঁচানোর জন্য কেনই বা তাদেরকে জীবন দিতে হবে, কিন্তু মুভির কাহিনী অনুযায়ী এটাই ছিল সত্য যে কোনো একজনকে তাদের জীবন বিসর্জন দিতে হবে, তাহলেই নাকি এই পৃথিবী স্বাভাবিকভাবে আবার চলতে শুরু করবে, মানে ধ্বংস হওয়া থেকে বেঁচে যাবে। তো অ্যান্ড্রিক এবং এন্ড্রু এরা কিছুতেই মানতে চাচ্ছিল না যে তাদের জীবনের বিনিময়ে এই পৃথিবী আসলে বাঁচানো সম্ভব। আসলে তারা বিশ্বাসই করছিল না যে পৃথিবী ধ্বংস হতে চলেছে, যার কারণে লিওনার্ড তাদের ঘরের ভেতরে টিভিটি অন করে তাদের সামনে নিউজ চ্যানেলগুলো একে একে ছাড়তে থাকে যে পৃথিবীতে অলরেডি মহাপ্রলয় শুরু হয়ে গিয়েছে, এমনকি চারিদিক থেকে মানুষের মরার খবর এবং একে একে লাশ উদ্ধারের ঘটনাগুলো তাদের সামনে দেখাতে শুরু করে। এরই মাঝে আমরা ভয়ানক একটি কাহিনী এবারে দেখতে পাই, যেখানে কিনা রেডমন্ড নামের সেই ছেলেটি, যাকে কিনা এখনই তার নিজের জীবনটা বিসর্জন দিতে হবে, না হলে এই পৃথিবী এই মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। মানে প্রতি 2 ঘন্টার ভেতরে একজন করে মানুষের জীবন বিসর্জন দিতে হবে, তাও আবার স্ব ইচ্ছায়। তো এবারে রেডমন্ডের পালা। রেডমন্ড তখন মাটিতে বসে পড়ে আর এরিক এবং অ্যান্ড্রু এবং ওয়েনের কাছে, মানে ওই তিনজনের কাছে রিকোয়েস্ট করতে থাকে যে তোমরা তাড়াতাড়ি কেউ একজন জীবন বিসর্জন দিয়ে দাও এবং পৃথিবীটাকে বাঁচিয়ে নাও, কিন্তু তারা কিছুতেই মানছে না, যার কারণে রেডমন্ড মাটিতে বসে পড়ে এবং মুখে মুখোশ পরে বলতে থাকে যে মনুষ্যত্ব দেখানোর সময় হয়ে গিয়েছে, এবারে আর কিছু করার নেই। এই বলে সে মাটিতে বসে পড়ে আর পেছন থেকে বাকি তিনজন অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে তাকে ওখানেই শেষ করে দেয়। আর এদিকে এরিক এবং এন্ড্রু এবং ওয়েন এদের সামনে এসব কাহিনী ঘটতে দেখে তারা তাদেরকে সাইকো ভাবতে শুরু করে যে তারা হয়তো বা মানসিক রোগী, না হলে তারা এইসব কর্মকাণ্ড কিভাবেই বা করছে, একজন মানুষের পক্ষে এরকম কর্মকাণ্ড করা আসলে কিভাবে পসিবল। তো কি আর করার, সেই 4 জনের ভেতর থেকে একজনের জীবন তো অলরেডি চলে গিয়েছে, বাকি থাকে আর 3 জন। তারা তখন রিকোয়েস্ট করতে থাকে যে তোমাদের মধ্যে কোনো একজন জীবন বিসর্জন দিয়ে দাও, তাহলে আমাদের 3 জনকে এবং এই পুরো পৃথিবীতে আর কাউকে মরতে হবে না। কিন্তু এরিক এবং এন্ড্রু এখনো মানছে না যে এই সব কাহিনী সত্য। তারা শুধু মনে মনে ভাবছিল যে তাদের সাথেই এসব কেন হচ্ছে, ভাই তারা তো কারো কোনো ক্ষতিও করেনি, তাহলে তাদের সাথেই এইসব কর্মকাণ্ড কেন ঘটে চলেছে। তো এরপর মৃত্যু খেলাটা হতে চলেছে সাবরিনার সাথে। সাবরিনা এবারে এরিক এবং এন্ড্রুদের সামনে রিকোয়েস্ট করতে থাকে যে এরপরে হয়তোবা আমার পালা, আমার বাসায় ছোট একটি মেয়ে রয়েছে, তার দেখাশোনা করার মতো আর কেউ নেই, তোমরা যদি দয়া না করো তাহলে হয়তোবা এরপরে আমাকে আমার জীবনটা বিসর্জন দিয়ে দিতে হবে। আর তোমরা যদি তোমাদের জীবন বিসর্জন না দাও তাহলে তোমরা অমর হয়ে থাকবে এই পৃথিবীতে, তোমাদের কোনোদিন মরণ হবে না, আর এটাই হবে তোমাদের জন্য সবচেয়ে বড় শাস্তি। মানে পৃথিবীতে যত মানুষ মরবে বা যত মহাপ্রলয় হবে এটা দেখার জন্য তোমাদেরকে বাঁচিয়ে রাখা হবে অনন্তকালের জন্য, এবং তোমরা চাইলেও মরতে পারবে না, আর প্রকৃতি তোমাদের জন্য এমন শাস্তি প্রোভাইড করবে। কিছুক্ষণ পরে আর কি করার, অ্যাডলিনার সময় চলে এসেছে এবং তার জীবনটা হয়তো এবারে বিসর্জন দিতে হবে পৃথিবীকে কিছুক্ষণ বাঁচিয়ে রাখার জন্য। অ্যাডলিন মাটিতে বসে পড়ে
এবং পেছন থেকে লিওনার্ড এবং সাবরিনা তার মাথায় আঘাত করে তাকে একেবারেই শেষ করে দেয়। তো অন্যদিকে এবারে এরিকের ভেতরে কিছুটা বিশ্বাস এসে যায় যে হয়তোবা প্রকৃতি তাদেরকে সত্যি সত্যিই বেছে নিয়েছে এরকম মৃত্যু খেলা বন্ধ করার জন্য। তাদের হাতেই এবারে পৃথিবী ধ্বংস হওয়া কিংবা স্বাভাবিক রাখার অস্ত্র রয়েছে, একমাত্র তারাই হয়তোবা পারবে এই পৃথিবীকে বাঁচাতে এবং এর জন্য তাদের মধ্যে কারো একজনের জীবন সত্যি বিসর্জন দিতে হবে। কিন্তু অ্যান্ড্রিও এই বিষয়টা কিছুতেই মানতে চাচ্ছিল না, যার জন্য সে বাসা থেকে বের হয়ে বাইরে পালানোর চেষ্টা করে এবং সাবরিনা পিছন থেকে গিয়ে তার পায়ে আঘাত করে বসে আর সে বেশ কিছুটা আহত হয়ে যায়। কিন্তু অ্যান্ড্রিও তার গাড়ির ভেতর থেকে পিস্তল বের করে সাবরিনার দিকে ধরে এবং সাবরিনা ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অ্যান্ড্রু তখন তার হাতে থাকা বন্দুকটি নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে লিওনার্ডকে হত্যা করার জন্য। কিন্তু লিওনার্ড সে ছিল ভাই চতুর একজন লোক, মানে তাকে হত্যা করাটা মোটেও সহজ কাজ নয়। কিন্তু এখানে অন্য একটা কাহিনী ঘটে যায় যে লিওনার্ড একা একা মানে নিজ ইচ্ছাই আত্মহত্যা করার জন্য প্রস্তুত হয়ে যায়, কারণ এবারে তার সময় হয়ে গিয়েছে, পৃথিবীকে বাঁচানো হয়তো বা আর সম্ভব হবে না। তো পৃথিবীকে সামান্য কিছুক্ষণ বাঁচিয়ে রাখার জন্য লিওনার্ড তার নিজের জীবনটাই এবারে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়েছে। তো এখানে আমরা দেখতে পাই যে লিওনার্ড তার নিজের গলায় ছুরি চালানোর জন্য মাটিতে বসে পড়ে আর অ্যান্ড্রিও এবং এরিকের উদ্দেশ্যে একটা কথা বলে যায় যে পৃথিবীকে তারা যেন বাঁচিয়ে নেয়, কারণ পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকেই কিছু একটা করতে হবে। এই বলে আত্মহত্যা করে ফেলে লিওনার্ড। আর ঠিক তখনই পৃথিবীতে মহাপ্রলয়ের প্রথম ধাপ শুরু হয়ে যায়, মানে আকাশ থেকে বিমানগুলো ব্লাস্ট হয়ে নিচে পড়তে থাকে, বড় বড় বিল্ডিংগুলো একের পর এক হুমড়ি খেয়ে পড়েছে, মানুষ কীটপতঙ্গের মতো মারা যাচ্ছে এবং অ্যান্ড্রু আর এরিক এই বিষয়গুলো এবারে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে এবং তারাও এক পর্যায়ে ভাবতে শুরু করে দিয়েছে যে তাদের হাতে হয়তো বা আর কোনো উপায় নেই, তাদের মধ্যে থেকে একজনকে এবারে জীবন বিসর্জন দিতেই হবে। তো এবারে আর কি করার, এরিক তার নিজের জীবন দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় এবং তাদের মুখের দিকে তাকালে বোঝা যায় যে তারা কতটা কষ্টে রয়েছে। আসলে তারা একই সাথে এতটা দিন কাটিয়েছে, এত সুন্দর মুহূর্তগুলো তারা অতিবাহিত করেছে, এবারে একজন ছাড়া আরেকজন কিভাবেই বা থাকবে। তো অ্যান্ড্রয়েড আর ওয়েন রিসোর্ট থেকে বেরিয়ে কিছুটা দূরে একটা ঘরে প্রবেশ করে আর এদিকে থেকে দেখা যায় যে আকাশ থেকে একটা উল্কা পিণ্ড এসে এরিকের ঘরের উপরে এসে হুমড়ি খেয়ে পড়ে আর পুরো ঘরটা ব্লাস্ট হয়ে যায় আর স্বাভাবিকভাবেই সেই দুর্ঘটনায় বা বিস্ফোরণে এরিক মারা যায়। তো তার কিছুক্ষণ পরে আশ্চর্যজনক বিষয় হলো পৃথিবী আবার একটু একটু করে শান্ত হতে শুরু করে দিয়েছে আর খুব দ্রুতভাবেই তখন অ্যান্ড্রো ওয়েনকে নিয়ে গাড়িতে করে ওখান থেকে জনবহুল এলাকায় চলে যায় এবং সে একটা রেস্টুরেন্টের ভেতরে গিয়ে নিউজ চ্যানেলগুলোতে দেখতে পায় যে গত 2 ঘন্টার ভেতরে কোনো মরার বা কোনো লাশ উদ্ধারের খবর আসেনি বা নতুন কোনো বিস্ফোরণ কিংবা বিল্ডিং ধসে পড়ার বা পাহাড় ধসে পড়ার কোনো ঘটনা আসেনি। পৃথিবীর মানুষ এবার শিওর হয়ে যায় যে পৃথিবীর মহাপ্রলয় হয়তোবা বন্ধ হয়ে গিয়েছে আর পৃথিবী এই যাত্রায় হয়তোবা বেঁচে গিয়েছে। পৃথিবী তার নিজের শান্ত রূপ, স্বাভাবিক রূপ আবার ধারণ করতে শুরু করে দিয়েছে। তো এই ছিল আজকের মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। আশা করি মুভিটি তোমাদের ভালো লেগেছে। আসলে মুভির ভেতরে কাহিনীটা কিছু অযৌক্তিকভাবে সাজানো হয়েছে মুভিকে আরো রোমাঞ্চকর করে তোলার জন্য। আসলে পৃথিবী এটা তো একদিন সত্যি সত্যি ধ্বংস হবেই। ভিডিওর প্রথমেই আমি বলে দিয়েছি যে এখানে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সব কিছুরই একদিন শেষ রয়েছে। ঠিক তেমনি পৃথিবীও একদিন মহাপ্রলয়ের কারণে ধ্বংস হয়ে যাবে, কিন্তু পৃথিবী ধ্বংসের সাথে কোনো মানুষের সেটা ঠেকানোর কোনো ক্ষমতা থাকবে না বা মানুষের সাথে কোনো লেনদেন থাকবে না। তো আজকের এপিসোডটি এই পর্যন্তই। কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে ভুলো না।